এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই গোদাবরী কমিউনিকেশনস লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌপ্রিয়া, শুরু করছি আজকের এক্সপ্রেস নিউজ। চিকিৎসক মৃণাল কান্তি নন্দীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির সমস্ত জিনিসপত্র। মৃত্যু হয়েছে তার ছেলে দেবজ্যোতির। ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চিকিৎসকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির জিনিসপত্র। মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটে আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকায়। এদিন সকালে চিকিৎসক মৃণাল কান্তি নন্দীর বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। পরক্ষণেই আগুন দেখতে পায় তারা। এরপর স্থানীয়রা খবর দেয় দমকল বিভাগ ও আরামবাগ থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বিভাগের একটি ইঞ্জিন। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির সমস্ত জিনিসপত্র। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় যে এখানে একটি আর কি ওই রেসিডেন্সিয়াল বাড়িতে আর কি আগুন লেগেছে। ঠিক আছে, এই বাড়িটা হচ্ছে শুনলাম যেটা ডক্টর মৃণাল কান্তি নন্দী তার বাড়ি। ঠিক আছে, তা তিনি থাকেননি এখন, তা ওনার ছেলে ছিলেন। তা ওনার ছেলের একটু ওই কী বলবো রিসিভ বার্ন ইঞ্জুরি। ঠিক আছে, তা ব্রিগেড এবং ফায়ার ব্রিগেড এবং থানা থেকে সবাই মিলে তাকে উদ্ধার করা হয়। দিয়ে তারপর তাকে হচ্ছে পুলিশ অ্যাম্বুলেন্স করে ওই এখানেতে যে মেডিকেল কলেজ, ঠিক আছে, আরামবাগ যে মেডিকেল কলেজ, সেখানে তাকে ভর্তি করা হয়। তা এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। মৃত্যু হয় চিকিৎসকের ছেলে 24 বছর বয়সী দেবজ্যোতি নন্দীর। জানা গিয়েছে ঘটনার সময় দেবজ্যোতি একমাত্র বাড়িতে ছিল। তার রুম ভিতর থেকে বন্ধ ছিল। এটা কি একটা বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখানে সবাই আছে, প্রাইভেট থেকে এসেছেন, থানা থেকেও এসেছেন, নেভানোর চেষ্টা করছে। প্রথম থেকেই খুব চেষ্টা করছে এনারা, দেখা যাক কী হয়। ভেতরে একটা বাচ্চা আছে বললে ওনার বাড়ির লোকেরা ফোন করেছে, সেটাকে দেখছি, চেষ্টা করছি ওটার জন্য। মানে ভেতরে যাওয়া যাচ্ছে না এমন অবস্থা। এই জায়গাটা কি বেনেপুকুর? হ্যাঁ, বেনেপুকুর আলাবিতলা 5 নম্বর ওয়ার্ড। তার নাম হচ্ছে মৃণাল কান্তি, কি যেন ডাক্তার আর কি। দমকল বিভাগের কর্মী ও পুলিশ দরজা ভেঙে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাড়ির ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে অনুমান স্থানীয় ও দমকল বিভাগের। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। তীব্র গরমে চারপাশে হাঁসফাঁস অবস্থা। তবে গরমকে উপেক্ষা করে নদিয়ায় হয়ে গেল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। আর এই ঘুড়ি প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহের কমতি ছিল না। প্রায় 50টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চারপাশে প্রখর রোদ, কিন্তু তাতে কি? ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় কে কাকে টেক্কা দেবে সেদিকেই লক্ষ্য সবার। ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর জোর দেওয়ার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছিল নদিয়ার চাকদা থানার পালপাড়া এলাকার কয়েকজন যুবক। আর তারই অঙ্গ হিসেবে নদিয়ার চাকদা থানার পালপাড়া এলাকায় আয়োজন করা হয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। উদ্যোক্তাদের দাবি, একটি সময় এই জায়গাতেই প্রচুর মানুষ ঘুড়ি ওড়াতেন, কিন্তু মোবাইল ফোন আসার কারণে ঘুড়ি ওড়ানো বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তাদের নজরে আসে কিছুদিন ধরে নতুন করে ঘুড়ি ওড়াতে শুরু করেছে কিছু উৎসাহী যুবক। আর এরপরই ঘুড়ি ওড়ানোর পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে, স্থানীয় যুবকদের উৎসাহিত করতে চৈত্রের তীব্র গরমকে উপেক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া হয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করার। আগামী দিনে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন তারা আবারও করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এটা হলো গ্রাম বাংলার অনেক পুরনো ঐতিহ্য যে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, কিন্তু এখন এই যে মডার্ন দুনিয়ায় বা নেট দুনিয়ায় এসে আমরা এগুলোকে প্রায় হারিয়ে ফেলেছি। তো ওইটাকে ফিরে পেতেই, ওই নস্টালজিয়াকে ধরে রাখতেই রবীন্দ্রের এই বিশেষ উদ্যোগ। এটা কি প্রতি বছরই হয়? না, এটা প্রথম বছর হলো রবীন্দ্রের উদ্যোগে, আশা করি পরবর্তীকালে হবে। এখন কাজের মারফতে বলুন কিংবা অ্যাডভান্স টেকনোলজির পেছনে ছুটে বা বাচ্চাদের যা পরিস্থিতি এখন,
তো সেই দূর থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। তো সেই জিনিসটাকে আমি কোনো মতে একটা ফিল করার জন্য আমি আজকে আবার এসেছি এখানে। তো বেসিক্যালি এখানে এসে আমি আমার একটা টিম অ্যারেঞ্জ করেছি। আমরা ঘুড়ি ওড়াচ্ছি এবং ঘুড়ি উড়িয়ে সেটা বিভিন্ন যে প্রসেসটা আমাদের কি একজন উঠছে আরেকজন সে কেটে দিচ্ছে, তো এই প্রসেসটার মধ্যে আমরা একটা দারুণ একটা এনজয়মেন্ট ফিল করছি। সকাল থেকে উৎসাহী যুবকরা তাদের দল নিয়ে হাজির হন মাঠে। আকাশে উড়ে ঘুড়ির ঝাঁক। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রামনবমীর র্যালিতে সম্প্রীতির বার্তা মুসলিম ভাইদের। এক অনন্য ছবি দেখা গেল বাঁকুড়ায়। মুসলিম সম্প্রদায়ের মানুষজন র্যালিতে অংশগ্রহণকারী হিন্দু ভক্তদের হাতে পানীয় জল, গুড়, বাতাসা, ছোলা ইত্যাদি তুলে দিচ্ছেন। একে অপরকে সহায়তা করতে দেখা গেল দুই সম্প্রদায়ের মানুষকে। প্রখর গ্রীষ্মে তাপমাত্রা বেড়েই চলেছে বাঁকুড়ায়। তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। দেদার বিক্রি হচ্ছে ডাব এবং পানীয় জল। এই গরমে এক ফোঁটা জল শরীরের সব থেকে বড় শান্তি। এদিন প্রখর রোদ্দুরের তাপে সারা দেশের সাথে বাঁকুড়া জেলাতেও জাঁকজমকভাবে পালিত হলো রামনবমী উৎসব। জয় শ্রীরাম ধ্বনিতে ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা। ঠিক সেই সময় বাঁকুড়ার চার্চ মোড়ে ধরা পড়ে সম্প্রীতির এক অনন্য দৃশ্য। র্যালিতে অংশগ্রহণকারী হিন্দু ভক্তদের হাতে পানীয় জল, গুড়, বাতাসা, ছোলা ইত্যাদি তুলে দিচ্ছেন। একে অপরকে সহায়তা করতে দেখা গেল দুই সম্প্রদায়ের মানুষকে। জল বিতরণে ব্যস্ত এক মুসলিম ভাই জানান, ধর্ম আলাদা হলেও সবাই ভাই ভাই। রামনবমী উপলক্ষে তারা এখানে গুড়, বাতাসা, ছোলা, শরবত বিতরণ করছে। না না, আমাদের মধ্যে এটা কোনো কিছুই নয়। আমরা এইখানে হিন্দু মুসলমান সব ভাই ভাই, আমাদের এখানে কিচ্ছু নেই। আমরা যথেষ্ট, আমরা ওদের প্রোগ্রামে থাকি। তারা এও বললেন, এখানে হিন্দু মুসলিম একসাথে থাকে, একে অপরের অনুষ্ঠানে অতিথির সম্মান রাখে। রাজনৈতিক ফায়দা লোটার জন্যই রাজনৈতিক দলগুলো হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তবে তারা এখানে হিন্দু মুসলিম একে উভয়ের পাশে থাকে। যে শোভাযাত্রা আছে, আমরা সামান্য জল ছত্রের আয়োজন করেছি। এখানে যেমন আজানের আওয়াজ আসে, সেরকম এখানে কালী মন্দির আছে, তার মন্ত্রের আওয়াজ হয়। এখানে মনসা মন্দির আছে, তার মন্ত্রের আওয়াজ হয়। মিলেমিশে এখানে হিন্দু মুসলমান মিলেমিশে যখন গোটা রাজ্যে দেখা যাচ্ছে একটা অন্য আবহাওয়া, তখন আমরা এই 10 নম্বর ওয়ার্ড, বিশেষ করে আমাদের এই কলেজ রোড, স্কুলডাঙ্গা চত্বরে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে এই জল ছত্র 12 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, কাছাকাছি যতগুলো আছে সবাই মিলেমিশে হিন্দু মুসলমান মিলেমিশে একটা ঐক্যের ছবি। এই মানবিক এবং সম্প্রীতির ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন র্যালিতে অংশগ্রহণকারীরা। উৎসবের ভিড়ে এমন সহাবস্থানের দৃশ্য বাঁকুড়াবাসীকে অনুপ্রাণিত করেছে। ভারতবর্ষে বাংলায় এমন একটা আছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে, এই তার পরিচয়। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা ভাই ভাই, হিন্দু ভাই ভাই। হ্যাঁ, আমরা হিন্দু, কিন্তু হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আমি রাস্তায় পেরিয়ে যাচ্ছিলাম, আমি এদেরকে দেখলাম, আমার দেখে মনে ইচ্ছা জাগলো কি আমি এদের পাশে একটু দাঁড়াই। তখনই আমি এখানে এসে দাঁড়িয়ে দেখলাম এদের এই জিনিসটা। আমি তাদের সাধুবাদ জানাচ্ছি কি তারা আমাদের পশ্চিমবাংলায় এই জিনিসটা এখন দেখাচ্ছেন। এটা পুরো ভারতবর্ষে একটা বার্তা দেওয়া উচিত যে আমাদের বাঁকুড়ার থেকে, যে আমরা এখানে হিন্দু ভাই তো আছি, কিন্তু হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই ভাই আমরা। রামনবমীর দিনে এই ভ্রাতৃত্ববোধের বার্তা যেন আরও একবার প্রমাণ করলো ভালোবাসাই ধর্মের সেরা রূপ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। With best compliments, Godavari Commodities Limited, coal trading, coal import, coal logistics and coal mining. Address 18 NS Road, 2nd floor, Kolkata 70001, West Bengal. Contact number +913322426134. Godavari Commodities Limited. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। মায়ের স্বপ্নাদেশে শুরু হয় বাসন্তী পুজো। আনুমানিক প্রায় 300 বছরের পুরাতন এই বাসন্তী পুজো পুরুলিয়া 1 নম্বর ব্লকের অন্তর্গত 85 গ্রামের ঐতিহ্য। বাসন্তী দেবীর আরাধনায় মেতে ওঠেন গ্রামের সকল মানুষ। কাশীপুর পঞ্চকোট রাজের বংশধর 85 গ্রামে বাসন্তী পুজোর প্রচলন করেন। কথিত আছে এই পুজোর বয়স আনুমানিক 3 শতাব্দী প্রাচীন।
শরৎকালীন দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধি পুজোর সময় এখান থেকে বলি দেওয়ার জন্য ছাগ নিয়ে যাওয়া হতো পঞ্চকোটে। জনশ্রুতি রয়েছে সেই সময় তৎকালীন জমিদারকে মা স্বপ্নে আদেশ দেন চৈত্র মাসে বাসন্তী পুজো করার। সেই থেকে রাজস্বিক মতে গ্রামে চলে আসছে বাসন্তী পুজো। পৌরাণিক নিয়ম অনুযায়ী যথাযথ নিয়মে 5 দিন ধরে এই পুজো চলে। অষ্টমীতে এবং নবমীতে হয় ছাগ বলি, কোনো কোনো বছর মহিষ বলিও হয় নবমীতে। নবমীতে দর্শনার্থীর ভিড় থাকে নজর কাড়া। আশেপাশের প্রায় 30 থেকে 35টি গ্রাম থেকে মানুষ এসে ভিড় জমান এখানে। মন্দিরের প্রধান পুরোহিত রুদ্রপ্রসাদ নিয়োগী জানান প্রায় 52 বছর ধরে তিনি এই মন্দিরে পুজো করে আসছেন। মোটামুটি আমি 52 বছর করছি। তার আগে যে কতদিন হয়েছে সেটা আমার ঠিক জানা নেই। আর এখনও যতদিন পারব ততদিনই করব। কি মতে পুজো হয় এখানে? পুজো হয় রাজস্বিক পুজো। বলি প্রথা রয়েছে এখন? বলি প্রথা আছে। কবে কবে বলি হয়? বলি হয় নবমীর দিনে, অষ্টমী নবমী। কি বলি হয়? ছাগ বলি? ছাগ বলি। মহিষ বলির প্রথা রয়েছে কি? বলিও হয়, কারণ মানসিক থেকে হয়, ওটা বৎসরে হয় না। গ্রামের জমিদার পরিবারের সীতারাম সিংহদেও জানান মায়ের কাছে মানত করে মনস্কামনা সফল হতেই বিভিন্ন মানুষ আসেন মন্দিরে এবং প্রতিমা সহ বিভিন্ন পূজার সামগ্রী দান করেন। প্রায় 300 বছর। আচ্ছা, এখন কিভাবে পূজা চলছে? এখন ওইভাবেই জনগণের চাঁদা আদায় হয়। হ্যাঁ, ঘরে 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 চাঁদা যত খরচা হয় একটা রেট আছে, একটা কারো 500 দেয়, 200 দেয়, 100 দেয়, স্বেচ্ছায়ও দেয়। আবার কত লোকের মানসিক করে মানুষের পূর্ণ করে রোগ দুঃখ বিপদ আপদ হলে তাতে সাফল্য হয়। তাতে প্রতিমা হোক, তারা ভেড়া পশু বলি দেওয়া হয়। আর প্রতিমাটা যে যাতে এদিন পূজা চলে আসছে। বাসন্তী পুজোকে কেন্দ্র করে গ্রাম এই কদিন যেন মিলন ক্ষেত্রে পরিণত হয়। মানবাজার থেকে বংশীধর সিংহর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভেঙে পড়া এবং মরে যাওয়া গাছ বিক্রির টাকায় যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে নজির গড়ল কোচবিহার জেলা বন দপ্তর বিভাগ। বিট অফিসারের উপস্থিতিতে তুলে দেওয়া হলো সেই উপহার সামগ্রী। কোচবিহার জেলা বন বিভাগের উদ্যোগে বক্সিরহাটের নাগুরহাট বিট দপ্তরের মাঠে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মরা ও ভেঙে পড়া গাছ বিক্রির টাকার একাংশ দিয়ে যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এদিন নাগুরহাট বিট অফিসার তপন নার্জিনারি, আঠিয়া মোচর বিট অফিসার পাঞ্চালী রায়ের উপস্থিতিতে চেংটিমারি যৌথ বন পরিচালনা কমিটির সদস্যদের হাতে হুইল চেয়ার ও ঘর তৈরির জন্য টিন বিতরণ করা হয়। পাশাপাশি রসিকবিল ফরেস্ট বস্তির বাসিন্দাদের হাতে ছোট পানীয় জলের পাম্প বিতরণ করা হয়। একটা কমিটি রয়েছে হুইল চেয়ার এবং টিন ডিস্ট্রিবিউট করা হলো চেংটিমারিতে। আর রসিকবিল ফরেস্ট বস্তির ভিলেজের কমিটি থেকে ওই মোটর বিলি করা হয়। এটা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, যখন যেরকম এরা এবিসি কমিটিরা যে ফরেস্টের যে রেভিনিউ লভ্যাংশটা পায় ওই হিসাবে ওরা যখন যেরকম টাকা আছে ওরকম করে। জানা গিয়েছে গাছ বিক্রি করা হলে মোট 40% টাকা পায় যৌথ বন পরিচালন কমিটি। এর মধ্যে 20% টাকা পাবে স্থানীয় যৌথ বন পরিচালনা কমিটি। বাকি 20% টাকা ভাগ করে দেওয়া হবে অন্যান্য যৌথ বন সুরক্ষা কমিটির মধ্যে, আর বাকি 60% টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। সেই টাকা থেকে আমরা আমাদের প্রত্যন্ত গ্রাম রসিকবিল ফরেস্ট বস্তি, যেখানে আদিবাসী লোক থাকে, তো এদের পানীয় জলের প্রচণ্ড অভাব ছিল। তো আমাদের সভাপতির সাথে কথা বলে এবার আমরা প্রত্যেকের বাড়িতে অর্থাৎ প্রায় 54-55 মতো পরিবারকে আমরা মোটর বিতরণ করলাম। খুব ভালো, এবং ওরা এই মোটরটা পেয়ে ওরা অত্যন্ত খুশি। বন দপ্তরের উদ্যোগে প্রয়োজনীয় সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি রসিকবিল ফরেস্ট বস্তির এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বেশ কয়েক বছর আগেই পুরো ভোটের মেয়াদ শেষ হয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ি শহরে। বর্তমানে 4 সদস্যের পুরো বোর্ড গঠন করে কোন রকমের কাজ চলছে ধূপগুড়ি পুরসভায়। এদিকে ভোট না হওয়ায় শহরে বাড়ছে নানান সমস্যা। নিজেদের সমস্যার কথা জানাতে না পেরে ক্ষোভ বাড়ছে শহরবাসীর মধ্যেও।
এক কথায় ভালো নেই ধূপগুড়ি। পুরভোটের মেয়াদ শেষ হয়েছে কবেই? 4 সদস্যের পুরভোট গঠন করে চলছে কাজ। এতদিন পরেও পুরভোট দূরের কথা, ভোটের আভাস না মেলায় ক্ষোভ বাড়ছে শহরে। শেষবার ধূপগুড়ির পুরভোট হয়েছিল 2017 সালের অগস্ট মাসে। সেই পুরভোটের মেয়াদ শেষ হয়েছে 2022 সালের 13 সেপ্টেম্বর। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত ভোট হয়নি। পুরভোট গঠন করার পরও কেটে গেছে 2.5 বছর। ভোট না হওয়ার টালবাহানার কথা যেমন বুঝতে পারছেন সাধারণ মানুষ, তেমনি টের পাচ্ছেন রাজনৈতিক দলের নেতারাও। শাসক দলের অন্দরে খবর অনুযায়ী ভোট না হওয়ায় চরম হতাশা এবং অসন্তোষ রয়েছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও। চলতি বছরেও পুরো ভোট না হলে আগামী বছর বিধানসভা ভোটে যে শহরে বড় ব্যবধানে পিছিয়ে থাকতে হবে তা ভালোই বোঝেন তৃণমূল নেতারা। ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এর দাবি, পুরো ভোট হলে ধূপগুড়ি পুরসভার সমস্ত ওয়ার্ডেই তাদের দলই জয়লাভ করবে। ভোট না হওয়ার দায় তিনি ঠেলে দেন নির্বাচন কমিশনের উপর। এটা টোটালটাই নির্বাচন কমিশনের ব্যাপার। তৃণমূল কংগ্রেস সর্বদা প্রস্তুত, যখনই এটা তৈরি ভোট ডিক্লেয়ার হবে তৈরি হয়ে যাবে। মাদারিহাটে বাই ইলেকশন কেন্দ্র বাহিনীতেই তো পড়েছে, তো শাসক দল ভয় পাচ্ছে, এটা তো তারা নিজেরাই জানছে। ওরা ভেবেছিল মাদারিহাটে তাড়াতাড়ি দ্রুততার সাথে ভোট করিয়ে নিয়ে মাদারিহাট বাই ইলেকশনটা জিতে যাবে। মানুষ প্রত্যাখ্যান করেছে, বিজেপি বাংলা থেকে প্রত্যাখ্যান হচ্ছে। এদিকে বিরোধী শিবিরের তরফে বিজেপি নেতা মণ্ডল সভাপতি পাপাই সরকারের দাবি, শাসক দল ভয় পেয়েছে, আতঙ্কে রয়েছে, তাই পুরো ভোট করছে না। মানুষকে ভাওতাবাজি দিয়ে উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল ঠিকই, কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে পুরসভা ভোটে সমস্ত ওয়ার্ডে বিজেপি জয়ী হবে। শাসক দলের ভয় জানে যে আজকে পৌরসভা ভোট যদি করায় তাহলে এই ধূপগুড়িতেই 16-0-তে পৌরসভা ভোট হবে, অর্থাৎ 16টা ওয়ার্ডে 16টাই যাবে বিজেপির পক্ষে। এই ভয়ে জোর করে ক্ষমতা ধরে রাখার লোভে আজকে ভোট করাতে পারছে না, প্রশাসনিক ভোট দিয়ে জোর করে বসে আছে। সাধারণ মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, সাধারণ মানুষ আজকে যাচ্ছে ভোট হোক, মানুষ আজকে ক্ষেপে রয়েছে। আজকে ভোট হলে আজকে 16-0-তে আমরা তৃণমূলকে হারিয়ে এই পৌরসভা দখল। 2022 সালের সেপ্টেম্বরে পুরো বোর্ডের মেয়াদ শেষে প্রশাসক বোর্ড বসলেও ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরদের বেশ সক্রিয়ভাবে কাজ করতে দেখা যেত। পুরো পরিষেবা নিয়ে সম্ভবত তাদের আশা ছিল কিছুটা দেরিতে হলেও ভোট নিশ্চিত হবে। বছরের পর বছর কেটে যাওয়ায় প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলররাও নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন, আর তার ফল ভোগ করছেন সাধারণ মানুষ, যে কারণে ওয়ার্ডের সাফাইয়ের কাজ, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, এমনকি বিভিন্ন শংসাপত্র দেওয়ার কাজেও বিঘ্ন ঘটছে। পুরো পরিষেবার সময় মতো না পাওয়ায় শহরবাসীর ক্ষোভ চরমে উঠেছে। এর ফলস্বরূপ গত বছর লোকসভা ভোটে ধূপগুড়ি শহরের 6000-এরও বেশি ভোটে পিছিয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা স্থানীয় বিধায়ক নির্মল চন্দ্র রায়। পুরো ভোট না হওয়ায় দৈনন্দিন পুরো পরিষেবা নিয়ে শহরবাসীর ক্ষোভের কথা বিধায়কেরও অজানা নয়। এদিকে ভোটহীন শহরের পুরো প্রশাসক বোর্ডের চালচলন নিয়েও নানা প্রশ্ন উঠছে। মানুষের ক্ষোভ, রাজনৈতিক নেতাদের তরজা সবই জানে প্রশাসন ও কমিশন, কিন্তু সব জেনেও চোখ বন্ধ করে বসে আছে বলেই অভিযোগ। আর এর মাঝেই ভোটহীন ধূপগুড়ি মোটেই ভালো নেই। জলপাইগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।